কি শুনতে পাচ্ছেন না? আপনি ছেলে নিজের মুখে বলছে আপনি যাতে এখান থেকে চলে যান। তোলে কি আমি মাছ আইনা রাখছি রে? হ্যাঁ তোর লেগে মাছ আমি আইনা রাখছি, মাছের লেগে আসছিস তুই? আমার নাম ভাঙিয়ে এই যে টাকাগুলো নিচ্ছে, এই টাকাগুলো ও কোন রাস্তায় খরচ করতেছে? আমি অনেক কষ্ট করে আমার দিন বার করতেছি মা, তুমি মাফ করে দাও মা, তোমার অভিশাপ লাগে গেছে আমার উপরে মা। আমি দাঁড়ান, কই যাচ্ছেন? আরে বুকা, এইটা আমার পুলার বাসা, এই বাড়ি আমার পুলার, আমি আমার পুলার কাছে যাই। দাঁড়ান, আমরা পুলাকে কেন? আমার পুলা সৌরভ, এটা সৌরভের শ্বশুর বাড়ি না? আমার পুলা তার শ্বশুর বাড়িতেই থাকে। অনেক বড় লোক আমার ছেলে, দেখতে মাশাআল্লাহ। সরো তুমি, সরো, আমার যাইতে দাও। আপনি ঠিক জায়গায় আছেন, কিন্তু এবারে অনুমতি ছাড়া ভিতরে ঢোকা নিষেধ। আরে এই, তোমার এত বড় সাহস? হ্যাঁ, আমি আমার পুলার বাড়িতে ঢুকবো? আমি হইছি তার মা, আর আমার পারমিশন নিয়ে ঢুকতে হইব? সরো, সরো কইতাছি, সরো। আরে দাঁড়ান তো, আপনি তো খুব বেশি কথা কইতেছেন। দেখেন, আমি একটা সামান্য দারোয়ান, আমি যদি অনুমতি ছাড়া ভিতরে ঢোকার দেই তাহলে আমার চাকরি থাকতো না। আপনি প্লিজ একটু জানগা। হ্যাঁ, বুঝতে পারছি, তোমার বিপদে বেলায় আর কোনো লাভ নাই। আচ্ছা ঠিক আছে। সৌরভ, সৌরভ, হ্যাঁ বাজার, আমি তোর মা আইছি, একটু নাইমে আয়। কি হচ্ছে এখানে? চিল্লাচিল্লি কিসের? তুমি তুমি এখানে কি করতেছো? বাজান, কি করো? এই কয়টা দিন ধরে না প্রতি রাইতে তোরে স্বপ্নে দেখি, স্বপ্নে থেকে উঠা আমার বুকটা খুব ছটফট করে। কতদিন ধরে তোর মুখটা দেখি না, তোর মুখ থেকে একটা মা ডাক শুনি না, এই জন্য আজকে চলে আইছি। তো এই ব্যাপারটা নিয়ে এখানে আসার কি হইলো? স্বপ্নে তো দেখতে পাইছিনি, আবার বাস্তবে দেখার কি আছে? আপনারা পারেন কোনো না কোনো এক উসিলা বের করে এই বাড়িতে থাকার ব্যবস্থা করছেন। কি কইতাছো বৌমা? আমি তোমার শাশুড়ি, আর শাশুড়ি তার পোলার কাছে আইবো, এইটা কি আচানকের কিছু? তুমি আমার একটু সালাম করো। কি বললেন আপনি? আপনাকে আমি সালাম করব? ছি, তাও আবার ওই নোংরা পায়ে? এটা আমার দ্বারাই কখনোই সম্ভব না, কারণ আমি গরিবদের একদমই পছন্দ করি না। তাছাড়া আপনাকে তো আরো না। আর শুনুন, আপনাকে একটা কথা বলি, আপনি ছেলের কাছে আর আসবেন না। স্বপ্নে দেখুন আর অন্য কিছুই দেখুন, কখনোই আসার চেষ্টা করবেন না, কারণ আপনার ছেলে আপনার আগে ছিল, এখন সে আমার স্বামী। বৌমা, আসলে হয়েছে কি, আমার কাছে তো কোনো রিক্সা ভাড়া নাই, অনেক রাস্তা হাইটে আইছি, শরীরটা ঘামছে যে, এই জন্য এরকম একটু গন্ধ বাইরেছে। সমস্যা নাই, তুমি আমার একটু বাথরুমটা দেখায় দাও, সাবান দিয়ে ডইলা গোসল করলে সব পরিষ্কার হয়ে যাইব। বাজান চল তো, ঘরে চল। এই, মাথা কি খারাপ হয়ে গেছে? ঘরে যাবো মানে? তোমার কি কোনো কমন সেন্স নেই? হ্যাঁ, তুমি হুট করে আইসা পড়ছো আবার ঘরে ঢুকবো মানে? তোমার আমি বলছি না, এই বাড়ির ত্রিসীমানায় কোনোদিন তুমি ঢুকবা না। আজকে এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাবা, আর কোনোদিন যদি আমাকে স্বপ্নে কেন অন্য কোথাও দেখো না, এখানে আসার চেষ্টা করবো না। কথাটা মনে রাখো, যাও এক্ষুনি বেরো যাও। বাজান, তুই এটা কি কইতাছস? আমি তোর সামনেতে তোর বাড়িতে চইলা যাবো, এইটা তুই কইতাছস? তোর মারে? আপনি কি শুনতে পাচ্ছেন না? আপনার ছেলে নিজের মুখে বলছে আপনি যাতে এখান থেকে চলে যান, আর আপনাকে যদি আমার বাবা এসে দেখে তাহলে কিন্তু আপনার অবস্থা দফা রফা হয়ে যাবে। অতএব এখান থেকে আপনার চলে যাওয়াই ভালো। তাছাড়া আপনার ছেলের প্রতি আর আপনার এখন কোনো অধিকার নেই। বৌমা, আমার পোলাডারে তুমি পায়া আমারে ঘৃণা করতেছো, আমারে চাইতে গা কইতাছো? তোমার বাপ আইলে আমারে অপমান করব? বাহ, তুমি জানো বৌমা, এই যে পোলাটা, এই যে সুন্দর একটা পোলা পাইছো, এটা কিন্তু আমার। এই আমি আমার এই পেটে ধরছিলাম, আমার রক্ত মাংস খাইয়াই কিন্তু এরকম একটা সুন্দর পোলা জন্ম দিছি, মানুষের মতো মানুষ করছি অনেক আশা নিয়া। আরে তুমি তো সামান্য কয়েকদিনের জন্য পাইছো, আর আমি সেই জন্মের থেকে আমার এই হাত দিয়া লালন পালন কইরা প্রস্রাব পায়খানা ফালাইয়া অনেক যত্ন কইরা পোলাটারে আমি মানুষ করছি। আর এই পোলাটারে তুমি তোমাদের দাবি করতেছো? আমার এত ভালো একটা পোলা সামান্য কয়টা টাকার লোভ দেখাইয়া আমার পোলাটারে তোমরা নিয়ে গেলা। হ্যাঁ, তুমি তো আমাকে জন্ম দিছো, জন্ম দিয়ে যে কি এমন মহাভারত অশুদ্ধ করে ফেলছো একটু বলো তোমাকে। তোমাকে একটা কথা বলি,
সন্তান জন্ম দিলে শুধুমাত্র সন্তানের মা হওয়া যায় না, সন্তানের প্রতি মা বাবার না অনেক দায়িত্ব কর্তব্য থাকে। কি করছো আমার জন্য? কিচ্ছু করতে পারছো? কিচ্ছু তো করতে পারো নাই। আরে সংসারে সারাটা জীবন অভাব অনটন লেগেই থাকতো। সকালে যদি খাইতাম রাতে খাইতে পারতাম না, রাতে খাইলে সকালে খাইতে পারতাম না। এরকম করে কষ্ট করে জীবন পার করছি। আমি আমার চেষ্টায় আমার মতো করে ওর সাথে সম্পর্ক করে বিয়ে করে আজকে আমি একটা রাজপ্রাসাদে থাকি। ও আচ্ছা, এখন তো তোমার সহ্য হচ্ছে না তাই না, যে আমার ছেলে ভালো মন্দ খাচ্ছে, মাছ মাংস খাচ্ছে, আমি অসহায় গরিব মতো থাকবো? যাই ছেলের কাছে চলে যাই, গিয়ে যদি একটু ভালো থাকতে পারি, ভালো খাইতে পারি, ভালো পড়তে পারি, তাই না? শোনো, এই সমস্ত লোভ লালসাটা বন্ধ করো। আরে তুমি না একটা মা, আরে মা আমার লোভ হয় নাকি? হ্যাঁ, আমার লজ্জা লাগতেছে তো, তুমি আমার মা হয়ে তুমি লোভে পড়ে আজকে আমার বাড়িতে চলে আসছো এখানে থাকার জন্য, ভালো মন্দ খাওয়ার জন্য। যাও, এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাও, আর কোনোদিন আমার চোখের সামনে তুমি আসবে না, বের হয়ে যাও। চাইতেছি বাজার, খুব শখ কইরা, খুব আশা কইরা, অনেক রাস্তা হাইটা আমি তোর দুয়ারে আসছিলাম। কি ভাবছিলাম জানোস, আমি যেরকম মনের আনন্দে নিয়ে আসছিলাম, আমিও ভাবছিলাম যে আমারে দেহার পর আমার পোলা আমারে জড়াইয়া ধরবো, মা কইয়া ডাকবো। না, এখন দেখি আমার পোলা অন্যরকম হইয়া গেছে। ইট পাথরে বাড়ি করে থাইকা ইট পাথরের মতো শক্ত হইয়া গেছে। ঠিক আছে বাজার, আমি আর কোনোদিন তোর এই বাড়িতে আসুম না। আমি জানো আমার কোনো ছেলে সন্তান ছিল না, আমি কোনো ছেলে সন্তান জন্মই দেই নাই। আমার শুধু একটা মাত্র মাইয়া, একটা মাইয়া। হয়েছে, যাও। আরে তোমার কাজটা কি? সারাদিন এখানে শুধু বসে থাকো আর মাসি মারো বসে বসে। হ্যাঁ, বাড়ির মধ্যে কি আসলো না গেল কোনো কিছু খেয়াল থাকে না? এই বাড়ির ত্রিসীমানায় কোনো ফকিন্নি যদি আসে না, একদম ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবা। কথাটা মনে থাকে জানো? এই চলো। আমার দাঁড়িয়ে থাকে মহিলা কেমন মানুষ, নিজের মাল লাগে খারাপ আচরণ করলো, আমার লগে খারাপ আচরণ করলো। তো মানুষ না, বড় লোক গরিব বড় লোক হইয়া এই দশা হয়েছে আর কি। মাঝে কই গেল, আমারে কইয়াও গেল না, আমারে একলা রাইখে চলে গেল। মা, কি হয়েছে? কান্তাছো কেন? কও না কি হয়েছে? কি করবো মা, কষ্ট করতেছি। পোলাটারে কতদিন ধরে দেই না, পোলাটারে দেখতে গেছিলাম, ভাবছিলাম অনেকদিন পর আমারে পাইয়া মনে হয় মামা কইরা জড়াইয়া ধরবো, কাছে আসবো, বসবো, আমার সাথে দুইটা কথা কইব। না, কথা কইল না, আরো আমারে দেখিয়া তেলে বেগুনে জ্বললে গেছে। আমারে তার বাড়ি থেকে দূর দূর করে বাইর করে দিছে। আর কি কইছে জানোস? আমি জানি কোনোদিন ওর সামনে না যাই, ওর শ্বশুর বাড়িতে না যাই, আমাকে জন্য ওর মান সম্মান নষ্ট হইয়া যায়, আমাকে পরিচয় আর ও দিব না। আমিও কইয়াছি, আমিও মনে মনে চিন্তা করছি আর কইয়াও দিছি, আজকের পর থেকে আমার কোনো পোলা নাই, আমার শুধু একটাই মাইয়া। মা, তোমার একটাই মাইয়া, কি হয়েছে? তো কত মানুষেরই তো পোলা নাই, পোলা না থাকলে কি হয়েছে, মাইয়া আসি না, আজকের পর থেকে তোমার সব দায়িত্ব আমার। তুমি একটু কান্দো না মা, আমি আসি তো, কও আমি তোমার মাইয়া আসি না, আমি তোমার দেখা রাখবো, আমি দেখা রাখবো মা। তুমি ঠিকই কইছো মা, আজকে থেকে তোমার শুধু একটাই মাইয়া। ওরে মা, আমার তো একটাই মাইয়া, কথাটা কইতে আমার অনেক কষ্ট হয়েছে, তাও আমি অন্তর থেকে কই নাই, রাগ কইরে কইছি। তুই তো ছোট, তুই জানিস না তোর ভাইজান রে আমি কত কষ্ট করে বড় করছি। সারা মাস অসুস্থই থাকতো, ও যখন পেটে ছিল
আমি কোনো কিছুই খাইতে পারতাম না, যাই খাইতাম বমি করতাম, একটা খাবারও পেটে রাখতে পারতাম না। জন্মের সময় তো আমার দম যায় যায়। আমার মা কত মান্যত করছে, আল্লাহ জানি আমার মাইয়াডারে নাতিনডারে বাঁচায় রাখে। আর এই পোলাই আজকে আমার এত কষ্ট দিল, আমি সহ্য করতে পারি নাই বলে এই কথা কইছি। আমি ওরে মন থেকে কিছু কই নাই রে মা। কান্দো না মা, তুমি আর কান্দো না, আমি আছি তো। চলো ঘরে চলো, তুমি মনে হয় সারাদিন কিছু খাও নাই না? না রে মা, কই থেকে কামো। আমি ভাবছিলাম যে আমার পোলা আমার যত কথাই শোনাক, যত অপমানই করুক, সারাটা দিন তার বাড়িতে বসে রয়েছে, অন্তত আমার এক মুঠো ভাত তো খাওয়াইব। কোনো কিছু না পারে অন্তত রিক্সার মধ্যে উঠায় কইব যে তুমি যাও, কিছু না, জারি দিয়া টক টক কইরা উপরে উঠে গেছে। আমি খালি পাখির মতো তাকায় রয়েছি। আর এই যে বুকটা, এইটা খালি আমার ছটফট করছে রে মা, ছটফট করছে। ও মা, তুমি আর কান্দো না মা, ঘরে চলো, আমি তোমার খাওয়াবো। চলো। আপনি আপনি কি লাগাইছেন? আমি তোমার লেগে কিছু বাজার আর মার্কেট করে আনছি। আমার কিছু লাগতো না, আমি আপনারে কইছি না আমার বাড়ির সামনে আইবেন না। কি বলতেছো সোহাগী? আমি তো তোমারে ভালোবাসি, তোমারে ভালোবাসিয়া এই বাজারগুলো তোমার জন্য আনছি, তুমি রাইখে দেয় এগুলো। আমি গরিবের মাইয়া, আমারও তো ভালোবাসা টালোবাসার যোগ্যতা নেই। আপনি এখান থেকে চইলা যান, চইলা যান কইতাছি, আর আইয়েন না। ভাবি সাহেব দেখেন, আমার ভাই আপনাকে খুব ভালোবাসে বুঝছেন, তাই আপনার জন্য কিছু বাজার সদা নিয়ে এসেছে, এগুলো আপনি রাইখে দেন। আপনি যদি না রাখেন তাহলে সে কষ্ট পাবে। আপনি কি চান ভাইজান মনে কষ্ট পাক? তুমি তোমার উস্তাদরে কইয়া দাও আমার কিচ্ছু লাগবো না, আমার মা আমার যেখানে বিয়া দিব আমার বিয়া ওইখানে হইব। তুমি আমার খালি হাতে ফিরাই দিও না, তোমার ভালোবাসা আমি পাগল হয়ে গেছি। যদি দরকার হয় তোমার মায়ের সাথে আমি কথা বলবো, তোমার মায়ের সাথে কথা বইলা আমরা ধুমধাম করে বিয়া করবো। আমার মা দেখলে রাগারাগি করব, আপনি ওখানে এখান থেকে চলে যান। তুমি আজকে আইছো বাজার? কেন তুমি আসো? তোমার না করছি, তুমি আমাদের বাড়িতে আইসো না। আমরা তো গরিব মানুষ, আমাকে কিচ্ছু নাই। আজকে তুমি আমার মেয়ের কাছে আসতেছো যাইতেছো, এইটা এলাকার মানুষ দেখলে আমাকে কি থাকবো কৌটি? আমাকে ধন সম্পদও নাই, মান সম্মানও যদি না থাকে তাহলে তো এই দুনিয়াতে আমাকে বাঁচা যাইব না। শুনেন খালাম্মা, আমি কিন্তু আপনার মেয়েরে দেখে পছন্দ করছি, আপনাদের ধন সম্পদ দেখে পছন্দ করি না। আর আপনার মেয়ের আমি অনেক পছন্দ করি, আপনার মেয়েরে আমি বিয়া করতে চাই। তুমি অনেক দূর পর্যন্ত ভাইবা ফেলাইছ, এটা ঠিক করো নাই। তোমার এই আশা স্বপ্ন কোনো দিন পূরণ হইব না, কারণ আমরা তোমার কাছে মাইয়া দিলে কি হইব? তোমার মা বাপ, তোমার আত্মীয় স্বজন কেউ মাইনা নিব না। আমার মাইয়াটা আমার এই গরিব ঘর থেকে আরো রাস্তায় নাইমা পড়বো। দেখো বাবা, আমি মা হইয়া তোমার কাছে জোরাত করে ক্ষমা চাইতেছি, তুমি আর কোনোদিন আমার বাড়িতে আইসো না, আমার এই মাইয়ার পাশে ঘুইরো না। আমারে তুমি মাফ করে দাও, আমাকে একটু শান্তিতে থাকতে দাও। তুমি চইলা যাও, চইলা যাও। ঠিক আছে খালাম্মা, আপনি যেহেতু বলছেন আমি চইলা যাব, আর কোনোদিন আসবো না। তবে যদি মনে হয় আমি আপনার মেয়ের স্বামী হওয়ার যোগ্য, তাহলে আমার খবর দিয়েন, আমি সেই দিন যেখানেই থাকি চইলে আসবো। আর খালাম্মা, আপনার জন্য আমি কিছু বাজার নিয়ে এসেছিলাম, এই বাজারগুলো রাখলে আমি অনেক খুশি হব। না বাজার, আমার কিচ্ছু লাগবে না, তুমি তোমার বাজার নিয়ে যাও।
আমরা গরিব মানুষ, কম খাই, ইচ্ছা থাকলেও খাইতে পারি না। কিন্তু এই যে তুমি বাজারগুলা নিয়ে আসছো, এইগুলা যদি আমি রাখি খাই, এই অন্তরে অনেক কষ্ট হইব। মনে হইব কি জানো, আমরা গরিব হইলা মানুষে আমাকে করুণা করে, দয়া করে। দয়া করে তোমার বাজার তুমি নিয়ে যাও। চাচি যান, আমার ভাইটা আপনাদের বাড়িতে অবুঝ বাচ্চার মতো আসে। তারপরে দেখেন না, আপনারা যত কথা বলেন আমার ভাই কিন্তু রাগ করে না। আর আপনাদের জন্য এই যে কিছু বাজার সদাই নিয়ে এসেছি, এগুলো আপনারা রেখে দেন, না হলে খুব কষ্ট পাবে। ঠিক আছে বাজান, দেও। আসসালামু আলাইকুম। আসুন। ওয়ালাইকুম আসসালাম। মা, আমি ওরে অনেকবার না করছি, ও এরপরও আইছে। মারে, আমি জানি ওই পোলাটা তোরে খুব ভালোবাসে, তুইও বাসস। আমি কি করুম মা, কত আমারে পোলাটারে বড় লোক বাড়িতে বিয়ে করাইয়া আমি আমার পোলাটারে হারাইছি। আমি চাই না তুই কোনো বড় লোকের পোলার সাথে বিয়ে বসা আমি তোরে হারাই মা, আমি তোরে হারাইতে চাই না। তোরে হারাইলে আমি বাঁচুম না রে মা, আমি বাঁচুম না। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার কথার বাইরে একটু যাবো না। তুমি যা কইবা তাই হইব মা। আর শোনো মা, আমার কাছে তোমার ভালোবাসার থেকে আর কোনো ভালোবাসা দামি না। তুমি আমার সব থেকে আপন, সব থেকে কাছে। আমি তোমার কথার বাইরে যাবো না মা। আমি জানি মা, আমি জানি তুই আমার কথার অবাধ্য হবি না। চল করে চল। শোনো, ম্যানেজার সাহেব, এগুলো আপনি আমাকে কি দেখাচ্ছেন? আমি তো কোনো হিসাবের মিল খুঁজে পাচ্ছি না। 1.5 লক্ষ টাকার হিসাব মিলছে না। স্যার, আমি সকল হিসাব সৌরভ স্যারকে বুঝিয়ে দিয়েছি, তারপরেও তিনি মাসে মাসে নিজের ব্যক্তিগত প্রয়োজনের জন্য এখান থেকে কিছু কিছু টাকা নেন। প্রেম সাহেব, ম্যানেজার শব্দের অর্থ কি আপনি জানেন? স্যার, ম্যানেজ করা প্রতিষ্ঠানের সকল কাজ এবং সেগুলোর হিসাব নিকাশ দায়িত্ব আমার কাছে থাকবে। এক্স্যাক্টলি, একজন ম্যানেজারের দায়িত্ব সবকিছু ম্যানেজ করা এবং চোখ কান খোলা রাখা, কোম্পানির সব দিকে খেয়াল করা। তাহলে আপনি কি করছিলেন? ঘোড়ার ঘাস কাটছিলেন? সৌরভ যে কোম্পানির থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে যাচ্ছে, আপনার কান পর্যন্ত কি যায়নি? আর আমি কেন শুনলাম না? স্যার, উনি আপনার মেয়ের জামাই, তারপর আমি অনেকবার তাকে নিষেধ করেছি, কিন্তু সে আমার কোনো কথাই শোনেনি। আমার কথা না শুনে সে দিনের পর দিন প্রতিষ্ঠান থেকে টাকা নিয়েছে। শাট আপ! এটা অফিস, এই অফিসে কোনো শ্বশুর নেই, কোনো মেয়ের জামাই নেই। অফিসের একটা রুলস আছে, সেভাবে কিন্তু আপনার চলতে হবে, সে যেই হোক। ঠিক আছে স্যার, আজকের পর থেকে আমি আমার সকল দায়িত্ব মনোযোগ সহকারে এবং সততার সহকারে করব, আর এই ধরনের ভুল আর কখনো হবে না। আর হ্যাঁ, এরপর থেকে আমার অনুমতি ছাড়া এই অফিস থেকে একটি টাকাও যেন বাইরে না যায়। বাবা আসসালামু আলাইকুম। বাবা, আপনি কখন অফিসে আসলেন? আমাকে বলতেন, আমরা একসাথে অফিসে আসতাম। হাউ ডিয়ার ইউ! হোয়াট বাবা? এটা অফিস, এটা বাসা নয়। আমি আপনার শ্বশুর নই, এখানে আমি আপনার বস। আন্ডারস্ট্যান্ড? জি স্যার, আজ থেকে আমি আপনাকে স্যার বলে ডাকবো। সৌরভ সাহেব, হিসাবে আমি দেখছি 1.5 লক্ষ টাকার কোনো মিল এখানে খুঁজে পাচ্ছি না। এই হিসাবটা কি হলো? কি বলছেন স্যার? হিসাবে গরমিল হয়েছে মানে? আমার তো মনে হচ্ছে এরকমটা হওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে, যদি এরকমটা হয়েও থাকে, নেক্সট টাইম থেকে আমি চেষ্টা করবো যাতে হিসাবে কোনো রকম গরমিল না হয়। স্যার, আপনি এটা নিয়ে একদম চিন্তা করবেন না। 1.5 লক্ষ টাকা একসাথে কি কখনো চোখে দেখেছেন? আমার তো মনে হয় না। এই কোম্পানিটা আমি অনেক কষ্ট করে করেছি, সৎ পথে উপার্জন করে এই কোম্পানিটা আমি করেছি। আমার এই কোম্পানিতে কোনো অসৎ কোনো কাজ নেই, অতএব আমার হিসাবটাও ভুল হতে পারে না। আর যদি আপনার মনে হয় যে আপনার ইচ্ছা মতো এই কোম্পানি আপনি চালাবেন, তাহলে কাল থেকে আর আপনার অফিসে আসার কোনো প্রয়োজন নেই। কি বলছেন স্যার? আপনি আমাকে অফিস থেকে বের করে দেবেন? তার মানে আমাকে আর অফিসে আসতে হবে না? ঠিক আছে স্যার, আমি দুপুরের ভিতরেই সমস্ত হিসাব বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, ইয়েস,
হিসাব যদি মিলাতে পারেন ভালো, আর যদি না মিলাতে পারেন তাহলে আমি অন্য সিদ্ধান্ত নিতে বাধ্য হব। লাঞ্চের পরে কোথায় কি কি খরচ করেছেন আমাকে হিসাবটা বুঝিয়ে দেবেন। ম্যানেজার সাহেব আসুন। বুঝতে পারছি ম্যানেজার সাহেব, আমি ভালো করে বুঝতেছি টোটাল বিষয়টা আপনার জন্য হয়েছে। কারণ আপনি আমার বাবাকে আমার শ্বশুরকে এই সমস্ত কথা বলে তাকে কনভিন্স করা ট্রাই করতেছেন যেন আমার চেয়ারটাতে আপনি বসতে পারেন, তাই না? আজকের ভিতরে তো আমি দেখব আপনাকে কিভাবে শাস্তি করতে হয়। আমার শ্বশুরের সামনে আমার অপমান করে এখানে আরাম করে চা খাচ্ছস না? আজকে তোর অবস্থা কি করে তুই দেখ খালি। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়া দাঁড়া চা খাচ্ছ তাই না? তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে, চলো। জি বলুন। আর এখানে না, ওদিকে যেয়ে বলবো, চলো। আচ্ছা দাঁড়ান। দাঁড়াও, তোমার সাহস হয় কি করে, হ্যাঁ, অফিসে বসের কাছে আমার নামে কমপ্লেন করা? দেখুন, আপনার নামে আমি কোনো মিথ্যা কমপ্লেন করিনি। আপনি যে কাজগুলো করতেছিলেন এগুলো আমি বসকে জানাইছি। এই, একে তো আমার শ্বশুরের অফিসে তুমি চাকরি করো, হ্যাঁ? আমি যদি চাই 1 সেকেন্ডের মধ্যে তোমার চাকরি নোট করে দিতে পারি। তোমার কি একটা বড় চিন্তা হলো না? তুমি ভাবলা কিভাবে যে আমার নামে তুমি কমপ্লেন করে অফিসে যাওয়ার ঠিক মতো চাকরি করবা? সৌরভ সাহেব, আপনি চাইলে আমাকে অফিস থেকে বের করতে পারেন না, কারণ চাকরিটা আপনি দেন নাই, বস আমাকে দিয়েছে। যদি আমাকে অফিস থেকে বের করতে হয় সেটা শুধুমাত্র বস পারবে। কি বললি? এই, তুই কি ভুলে গেছিস তোর বসের একমাত্র মেয়ের জামাই আমি? হ্যাঁ, আমি যদি ইচ্ছা করি অফিস থেকে যে কোনো সময় যে কোনো কাউকে সাসপেন্ড করতে পারি। আর তোর মতো একটা সামান্য অফিসের স্টাফ হয়ে তোর সাহস হয় কি করে আমাকে অফিস থেকে কমপ্লেন করার? হ্যাঁ, গলা ছেড়ে কথা বলেন। দেখেন, বাজারের ভিতরে ঝগড়া করে আপনাকে অসম্মানিত করতে চাই না। আপনি যদি মনোযোগ দিয়ে কাজ করতেন তাহলে আপনার নামে কমপ্লেন দিতাম না। এই, অফিসে আমি ঠিক মতো মন দিয়ে কাজ করি, আর অফিসের মেয়ের জামাই যেহেতু আমি, অফিসের মালিকানাও কিন্তু অর্ধেক আমার। আর আমার অফিসে আমি কি মন দিয়ে কাজ করবো না কি করবো সেটা কি তোর কাছ থেকে আমার শিখতে হবে? দেখুন, আপনি অমনোযোগিতার কারণে কোম্পানি আজকে লসের দিকে। আপনি যদি মনোযোগ সহকারে কাজ করতেন তাহলে কোম্পানির এই অবস্থা হতো না। আপনি আমাকে হাসালেন, আপনি এখন পর্যন্ত কোম্পানির মালিক হয়ে যান নাই। আপনি যখন কোম্পানির মালিক হবেন তখন আমি আপনার কথা মতো চলবো। এখন আপনিও যেমন কোম্পানির স্টাফ, আমিও কোম্পানির স্টাফ। সো এইখানে তর্ক করে আর অসম্মানিত করবেন না নিজেকে। তো সাহস অনেক বেশি হয়ে যাচ্ছে রে। তুই আমার মুখে মুখে তর্ক করতেছিস। আমি খুব ভালো করে বুঝতেছি এই অফিস থেকে সাসপেন্ড করা না পর্যন্ত তুই আমার সাথে তর্ক করেই যাবি। আমি আবারও বলছি সৌরভ সাহেব, বাজারের মাঝখানে লোকজন ডেকে আমি আপনাকে অসম্মানিত করতে চাই না। যান, আপনি এখান থেকে চলে যান। এই, তুই আমার কলার ধরলি মানে? আমি তো তোর দেখে নিব, তোরে আমি দেখে নিব। আরে ভাই থামেন থামেন, কি করতেছেন আপনার? শিক্ষিত মানুষ হয়ে অশিক্ষিতর মতো কাজ করতেছেন। আরে এটা তো বাজার, এখানে ঝগড়া করছেন কেন? এটা তো ঝগড়া করার কোনো জায়গা না, নাকি? তুই কিভাবে অফিসে চাকরি করিস সেটা আমি ভালো মতো দেখে নিব। এটা পাবলিক প্লেস দেখে আমি তোকে ছেড়ে দিলাম। তুই আমার সাথে যা করছস না, এটার ফল তোর ভোগ করতে হইব। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই, কারণ আমি সত্যের পথে চলি। আর আপনি নিশ্চয়ই ভালো করে জানেন সবশেষে সত্যেরই জয় হয়। ন্যায় শিখাচ্ছস আমার, তাই না? আমিও তোকে দেখে নিব। তুই অফিসে কিভাবে চাকরি করিস আমি খুব ভালো মতো দেখে নিব, মনে রাখিস। আরে যান যান, আমিও দেখবো আপনি কি করতে পারেন। দেখো, আমি জানি তুমি আমার অনেক ভালোবাসো। তুমি তো জানোই আমার ভাইরা বিয়ে কইরা বনিয়া ঘর জামাই আছে। এখন আমিও যদি তোমার বিয়ে করে চলে যাই তাহলে আমার মাটারে কে দেখবে কও? আমার মা তো দুনিয়াতে আমি ছাড়া কেউ নাই। তুমি চলে যাও। তুমি এমন করে কথা বলতেছো কেন? আমি তো বলছি চাচি আমারে আমি আগলাই রাখবো। আর একটা কথা, আমি তোমার কোনোদিন কষ্ট দেবো না। আমি জানি তুমি আমার মারে ফালাইয়া দিবা না, কিন্তু তারপরেও আমার মনরে তো আমি বুঝাইতে পারি না কও। সেই ছোটবেলায় আমার বাপটা মরে গেছে, তারপর থেকে আমার মা কত কষ্ট কইরা আমার ভাইটারে পড়াশোনা শিখাইছে, কত রাত না ঘুমাইয়া কাটাইছে আমার মাটা। আর সে ভাইটা কি করছে? বিয়া কইরা ঘর জামাইয়া আছে। এখন আমিও যদি আমার মাটারে রাইখে চলে যাই তাহলে আমার মার কি হইব কও? আমার মা তো দুনিয়াতে আমি ছাড়া কেউ নাই। আর মায়ের মানুষের বিয়ে হয়ে গেলে শ্বশুর বাড়ি সব, তখন তো আর আমি
তোমার মা বাবার উপরে কোনো কথাই কইতে পারবো না। বিয়ে তো আমি করতেই চাই, কিন্তু তখন যদি তুমি মত পাল্টাই ফেলো, তোমরা পুরুষ মানুষ, তখন বিয়ার পরে আরেক রকম কথা কইবা। আমি পারুম না আমার মারে একলা রেখে যাইতে, আমি বিয়েটিয়া বসুম না। বাড়ি সাহেব কি বলেন, বিয়ে করবেন না? আপনি মেয়ে মানুষ, আপনি বিয়ে তো করাই লাগবো, আজ হোক কাল হোক করাই তো লাগবো নাকি? সংসার সামলাবেন, স্বামী সামলাবেন, সবকিছুই তো আপনারই সামলানো লাগবো নাকি? আমি জানি ভাই, মাইয়া মানুষ যেহেতু হয়েছি বিয়ে করতেই হইব, কিন্তু আমি বিয়ে করতে পারুম না। আমার মারে রাইখা আমি কোথাও যাইতে পারুম না। আরিয়ান, আমি তোমার বিয়ে করতে পারি, আমার একটা শর্ত আছে। তুমি যদি আমার জন্য অপেক্ষা করতে পারো, আমার মা যতদিন বাইসে আছে ততদিন আমি বিয়ে করুম না। তুমি যদি বলো আমি তোমার জন্য আজীবন অপেক্ষা করব, তুমি যদি বলো এখন বিয়া করতে হবে, আমি এখন বিয়া করব। তুমি যদি আমার জন্য অপেক্ষা করো তাহলে আমি তোমার বিয়ে করুম। ভাই আমি কি বলি, এখানে তর্কতর্কি না কইরা আপনি চাচির কাছে যান, চাচির কাছে যাই বুঝায় বললে চাচি কি বলে সেটা দেখেন। চলো এখনই আমি খালাম্মার কাছে গিয়া আমাদের বিয়ের কথা আবার বলবো। চল ভাই আমি কি করবো? তুই এখন বাড়িতে যা। আচ্ছা ঠিক আছে, বাসায় যাচ্ছি। ভাই আসার সময় মিষ্টি নিয়ে আসেন। বাজান, আমারে কিছু তরকারি দেন না। কটা আগের টাকা ভাই, টাকা এই টাকা দেন, আগে আসে মাল দিমু, টাকা না দিলে মাল দিমু। এই যে টাকা নিয়ে আসি বাজান, ধরেন। আপনার 230 টাকা আন তো, এই করে ঘরে লইছেন 50 টাকা 80 টাকা লইছেন, তাহলে এত কি মাল দিবেন? আগে তো আপনার 230 টাকা পাই, সেটা তো আপনি দিলেন না, আমরা এখন আর মাল দিম কি বাজে? আমার তো দোকান। না না, এই কথা কইেন না বাজান। আপনি যদি এই টাকাটা রেখে দেন, আমার চুলায় আগুন জ্বলবো না। তুলা না জ্বলে আমি কি করবো? আমার তো ব্যবসায়ীরা, আমার একদিন যদি 2-3 দিন না দেন তাহলে কেমন হইব টাকা? আমার তো ছোট ব্যবসা, বড় ব্যবসা না, ঠিক আছে? ঘরে আমার একটা মাই আছে, কাল রাতেও খায় নাই। আপনি আপনার পাওনা টাকা আমি দিয়ে দিব, আমার এখন কিছু সবজি পাতি তরকারি দেন না। আপনি ঝামেলা করেন না, আপনি যান, আপনি তো যান যান যান, আমি মাল দিতে পারবো, যান আপনি যান। আমি আপনি পায়ে ধরি বাজান, আপনি আমার এই টাকাটা রাখতে দেন না, আমার সবজি দেন, তাহলে এই টাকাটা ফেরত দেন। আপনার টাকা দিয়ে জানা যত ঝামেলা করতে রাজি না, আপনার টাকা মাল দিন না, আপনার টাকা দিয়ে সারা মাল নাই গা, আপনি যান, ঝামেলা করে না, যান, ঝামেলা করবেন না। আব্বা আজকে বাজারে মানুষজন বেশি হয়েছে, শুনো আমার মাছ প্রায় শেষ হয়ে গেছে, তুমি আরেকটা কাম করো, আরেক হাজি মাছ নিয়ে আহো। না তেলাপিয়া না, তুমি একটা কাম করো, পাঙ্গাস মাছ নিয়ে আহো। আচ্ছা ঠিক আছে আব্বা। বাজান, আমার ছোট থেকে 2টা তেলাপিয়া দাও না। আমি তো আপনার মাছ দেই না, আমি মাইবে বেশি, আমার কাছে দাড়ি পাল্লা আছে, কয় কেজি নেবো তাই কও। আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আমি এনে দানেরই খুলে বসে না, তুমি মাছ চাইবা আমি তোমার মাছ দিয়ে দিমু। আর কত রকমের কত কৌশলী ভিক্ষা করবা তোমরা? হ্যাঁ বাজার, আমার ঘরে একটা মাইয়া আছে, অনেক দিন ধরে মাছ খায় না। মা হইয়া আমি এটা সহ্য করতে পারি না, কিনেও খাওয়াইতে পারি না। বাজার দেও না, ছোট দেখে 2টা মাছ নিতেই হবো না? বাজার ঠিক আছে নাও নাও। পারলে কি আমি মাছ আইনা রাখছি রে? হ্যাঁ পারলে মাছ আমি আইনা রাখছি, মাছের লেগে তুই এনে বাজার, তুমি আমার ধাক্কা দিয়ে পালাইয়া দিলা। আরে তোমার দোকানে তো কত মাছ, আমি তো ছোট 2টা মাছই চাইছি, তাই বলে তুমি আমার ধাক্কা দিয়ে পালাইয়া দিবা। তা যাবি না তুই? বাজার বাজার যাইতাছি, যাইতাছি বাজার, যাইতাছি বাজার। আমার সাথে এইটাই হওয়ার দরকার ছিল। আর কত কষ্ট দিবে বাবু?
আর কত কষ্ট দিবা? নিজের সন্তান এত কষ্ট করে যারে জন্ম দিলাম, পালন করলাম, অফিসার বানাইলাম, লেখাপড়া শিখাইলাম, সেই সন্তান আমারে চাইরা চইলা গেল। এই কষ্টটাও তুমি আমারে দিছ। আর আজকে বাজারের মানুষের হাতে ঘাড় ধাক্কা দিয়ে বাজার থেকে তারাই হইতেছ। তুমি সহ্য করতে পারো, আমি সহ্য করব না। আমি আজকে গলায় ধরে দিয়ে মরে যাব। আমি আর এই জীবন রাখব না। আমি গলায় ধরে দিয়ে মরে যাব। তুমি কি করতেছো মা? লক্ষ্মী মা, তুমি কি করতেছিলাম মা? তুমি আমার করলে আমি কারণ নিয়ে থাকবো মা। তুই আমার সার, আমার সাইরা দে, আমার মইরা যাইতে দে। এই জীবন আমি আর রাখুম না, আমার মইরা যাইতে দে। না মা, তুমি এমন করে বললো না মা। আমার কিছু হইলে আমি কানে নিয়ে থাকবো মা। আমার তো আর কেউ নাই মা, তুমি ছাড়া তো আমার কেউ নাই। মা, মা, আজকের পর থেকে যদি তুমি এমন করো তাহলে কিন্তু আমি গলায় ধরে দিব মা। আমি মরে যাবো। না মা, না, এই কথা কইস না। আমি গলায় ধরে দিব না, আমি গলায় ধরে দিব না। আমি তোরে মরতে দেবো না মা, আমি তোরে মরতে দেব না। ঘরে চলো মা, আমার আর কিচ্ছু লাগবো না, তুমি ঘরে চলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আজার, তুমি কি বাজার বুজার করছো? জি স্যার, সদাই বাজার করছি, রিস্কা আমাদের রাইখে তুইছি। আচ্ছা ঠিক আছে, সব সদাইপত্র নিয়ে তুমি যাও। আর শোনো, মনে করে সব সদাইপত্র নিয়েও কিন্তু ভুলে যেও না। স্যার আমি একটা কথা বলতে চাইছিলাম, ছোট মুখে বড় কথা বলা ঠিক হইব কিনা জানি না স্যার। আপনার যে জামাই স্যার, সে সব দোকানে টাকা পা। কি বলো? সৌরভ সব দোকান থেকে বাকি নিতেছে? আমার মান সম্মান তো সব শেষ হয়ে যাবে এই জামাইয়ের জন্য। স্যার সে সব দোকানতে টাকা নিয়ে চলে। কালকে আমাদের যে সালাম ভাই, তার দোকানতে 5,000 টাকা নিছে। স্যার এমন করলে তো আপনার মান সম্মান থাকবে না। আপনার এই এলাকায় সবাই সম্মান করে। আমি বুঝি না এই টাকাগুলো নিয়ে ও কি করে। ওর মার পিছনেও খরচ করে না, সংসারেও খরচ করে না। আমি বুঝতেছি না ওই টাকাগুলো নিয়ে কি করতেছে। আজাহার, আমি জানি ওর সম্বন্ধে সবকিছু খোঁজ খবর আমি নিছি। প্রথমে তো আমি ভাবছিলাম ছেলেটি ভালো, কিন্তু এখন ওর সম্বন্ধে যা কিছু আমি শুনতেছি তাতে তো আমারই এখন চিন্তা হচ্ছে যে ওকে নিয়ে আমি এখন কি করব। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, সদাইপত্র নিয়ে তুমি যাও, আমি আসতেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাবা, কি ব্যাপার? তুমি আমাকে ছাদে কেন ডাকলে? ছাদে ডেকেছি, তোর সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। সেটা হলো, জামাই যা শুরু করেছে, আমার তো আর মান সম্মান থাকলো না। রাস্তাঘাটে, বাজারে, যেখানে সেখানে যার তার কাছ থেকে টাকা নিচ্ছে, আমার নাম ভাঙিয়ে খাচ্ছে। আচ্ছা, আমার তো একটা মান সম্মান আছে, আমার তো এই সমাজে তো আমার একটা মূল্য আছে, সবাই আমাকে দেখে সম্মান করে। আর জামাই এগুলো কি শুরু করেছে? বাবা, আমি তো ওকে অনেক বুঝাইছি যে তুমি যা কিছুই করো না কেন সব কিছুর পিছনে আমার বাবা মান সম্মান জড়িয়ে আছে, কিন্তু কখনো বোঝারই চেষ্টা করেনি। এবং কি তাকে আমি বলেছিও যে তুমি যা করবা না করবা, ভালো হোক মন্দ হোক, অন্তত আমাকে জানাবা।
কিন্তু সে প্রয়োজনীয় হয়তো বা মনে করে না। মানুষের কাছ থেকে টাকা নেয়, কার কাছ থেকে নেয়, কি জন্য নেয়, বাবা বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না। কি করে সে এত টাকা দিয়ে তাও আমি জানি না। এই যে ও যা শুরু করেছে না, তাতে আমার মান সম্মান সব শেষ করে দিচ্ছে। বাজারে সবজিওয়ালার কাছ থেকে, মাছওয়ালার কাছ থেকে, মুদির দোকান থেকে, যার তার কাছ থেকে টাকা নিচ্ছে। আমার নাম ভাঙিয়ে এই যে টাকাগুলো নিচ্ছে, এই টাকাগুলো ও কোন রাস্তায় খরচ করতেছে, কার পিছনে খরচ করছে, কোথায় যাচ্ছে, কি করছে, এগুলো তো আমি কিছুই জানি না। আমি তো শ্বশুর, আমি ওর সাথে তো সেইভাবে আলাপ করতে তো আমি পারি না, এটা সম্ভব না। এই দায়িত্ব তোর, তুই ওর খোঁজ নে, ও কোথায় যায়, কি করে, আর এই টাকাগুলো দিয়ে ও কি করে, তুই এই জিনিসটা একটু খবর নে। হ্যাঁ বাবা, ঠিকই বলেছো। এতদিন যতটা চেষ্টা করেছি তার চেয়ে এখন বেশি নজর রাখতে হবে ওর উপর। ও কি করছে, কোথায় যাচ্ছে, কেন টাকা নিচ্ছে, কোথায় খরচ করছে, সবকিছুর খবরই আমি রাখবো। হ্যাঁ, তুই ওর সাথে ভালোভাবে কথা বল। যদি ও শুধরে যায় ভালো, আর যদি শুধরে না যায় তাহলে কিন্তু আমি অন্য সিদ্ধান্ত নিতে বাধ্য হব। বাবা কি বলছো তুমি? কি সিদ্ধান্ত নিবে? ওর জন্য যদি আমার মান সম্মানই না থাকে, ওর জন্য যদি চৌধুরী বাড়ির বদনাম হয়, তাহলে তাহলে আমি সিদ্ধান্ত নেব এটাই, শেষ পর্যন্ত আমি তোর সাথে আর ওর সাথে আলাদা হওয়ার ব্যবস্থা করব। কি বলছো বাবা? এটা আবার হয় নাকি? বুঝতে পেরেছি ও ভুল করেছে, আমি ওকে বোঝানোর চেষ্টা করছি আর শুধরানোরও চেষ্টা করব। কিন্তু বাবা আমি তো একজন স্ত্রী, আমি একজন বাঙালি নারী, আমি ওকে ছাড়তে পারবো না। আশা করি তুমিও এইসব ধরনের কোনো সিদ্ধান্ত নিবে না। আমি তোমাকে কথা দিতেছি, ওর সব ভুল শুধরানোর জন্য যা কিছু করা লাগে আমি সব করব, এবং কি ওর উপর কড়াকড় নজর রাখবো। শোন রিয়া, আমরা কিন্তু চৌধুরী বাড়ির লোক, আমার 14 পুরুষে কোনো বদনাম নেই, সাদা কাপড়ে কোনো স্পট নেই। এখন তোর জামার জন্য যদি আমার বংশের মানুষজন শেষ হয়ে যায়, তাহলে তো আমি চুপ করে থাকবো না। এর প্রতিবাদ অবশ্যই করতে হবে এবং একটা সিদ্ধান্ত আমার নিতেই হবে। অতএব ও যদি শুধরে যায় খুব ভালো, তুই ওকে বোঝা, ভালোভাবে বোঝা এবং সিরিয়াসলি ভাবে নে যে ও যে মানুষের কাছ থেকে এই টাকাগুলো নিচ্ছে, ও এই টাকাগুলো দিয়ে কি করছে। ঠিক আছে বাবা, ও তো বাড়িতেই আছে, আমি ওকে বুঝাচ্ছি। কত আশা করে মেয়েটাকে বিয়ে দিলাম, এমন একটা গর্ধব আমার ভাগ্যে জুটবে এটা কখনো আমি ধারণাও করতে পারিনি। আচ্ছা তুমি কি চাচ্ছ? তুমি চাচ্ছ না আমার সংসারে শান্তি বজায় থাকুক? এতে কেমন কথা? আমি কেন চাবো না? আর এই বাড়িতে থাকি আমি, এই বাড়িতে তোমার সাথে আমি সংসার করি, তা আমি এখানে শান্তি কিভাবে নষ্ট করলাম? তুমি যদি শান্তি বজায় রাখবে তাহলে কেন আমার অগোচরে এগুলা করছো? কেন আমার বাবার মান সম্মান নষ্ট করছো? এতে তোমার কি লাভ? তোমাকে আমি বারবার বুঝাইছি, দেখো তুমি যা কিছুই করো একটু চিন্তা ভাবনা করে করবা, কারণ তুমি এই বাড়ির ঘর জামাই, এটা তোমার মনে রাখতে হবে। আমি তোমার বাবার কি মান সম্মান নষ্ট করলাম? আমার একটু বুঝাই বলো তো, তোমার বাবার মান সম্মানটা আমি কোন জায়গা থেকে নষ্ট করলাম? আমার বাবার মান সম্মানটা কোথায় রাখছো তুমি আমাকে এই উত্তরটা দাও। তুমি যে এই যে আমার বাবার টাকা পয়সা নড়চড় করছো, দোকানে হাটে ঘাটে সব জায়গায় মানুষের কাছে ধার দেনা করছো, এটা কি আমার বাবার মান সম্মান নষ্ট হচ্ছে না? আমি তোমার বাবার মান সম্মান একদম নষ্ট করে ধুলায় মিশে দিতেছি। এই তুমি যে বারবার বলো তোমার বাবার মান সম্মান নষ্ট করতেছি, মানুষের কাছ থেকে টাকা নিচ্ছি। আমি মানুষের কাছ থেকে টাকা নিচ্ছি, কি এমন টাকা নিচ্ছি? ওই কত 2-4 লাখ টাকা হয়তো বা হবে। তোমার বাবার তো কোটি কোটি টাকা, তাহলে 2-4 লাখ টাকা নিলে কি এমন সমস্যা হবে? আর তাছাড়া আমি যে এই বাড়িতে থাকি, আমি যে ঘর জামাই থাকি, আমি তো তোমার বাবার অফিসে থাকি, তাই না? চাকরি করি, সারাদিন অফিস করি, ডিউটি করি। কই আমি তো মাস শেষে কোনো পারিশ্রমিক নিই না। তাহলে আমি যদি মাস শেষে পারিশ্রমিক না নিয়ে কিছু টাকা নেই, এতে কি এমন ক্ষতি হয়ে যাচ্ছে তোমার বাবার? তোমার বাবাকে একদম ফকির হয়ে যাচ্ছে। শুনো, তুমি না অনেক কথা বলে ফেলছো। তোমাকে লাস্ট বারের মতো আমি বলে দেই, আমার হুকুম ছাড়া কখনো কোনো টাকা পয়সা সরানোর বা খরচা করার চিন্তা ভাবনাও করবে না। এখন তাহলে তোমার হুকুম মতো আমার চলতে হবে না? তোমার হুকুম মতো এই বাড়িতে আমার থাকতে হবে, তোমার কথা মতো এই বাড়িতে আমার উঠতে হবে, বসতে হবে, তাই তো? হ্যাঁ ঠিক তাই, তুমি আমার হুকুম মতোই চলবে, আমি যা বলবো তুমি তাই মানতে বাধ্য। ঠিক আছে, আমি তো এবারের গোলাম, তোমার হুকুম মতো চলবো না? ওকে, তুমি যখন যা বলবো আমি সব করবো। এক তো কর্ম করার মুরুদ নেই, তার উপর বড় বড় কথা। জুলেখা, জুলেখা, আয় জুলেখা। জি আপু, মনে ডাকতেছি। ডাকতেছি।
এক কাজ কর, আজকে যা যা রান্না করা লাগবে তুই তরকারিগুলো কুটে সব রেডি রাখ, আমি আজকে নিজের হাতে রান্না করব। সত্যি? হ্যাঁ যা। আচ্ছা। এই জুলেখার বাচ্চারা না এই বাড়ি থেকে বের করতে হবো। ভাইজান এই ধরেন। তোর এতক্ষণ আসার সময় হয়েছে না? কইরা যে আইছি, আফাজান যদি জানতে পারে আমারে মাইরেই ফেলাইবো। তোর আফা জানলে তোর মেরে ফেলাইবো, আর আমি কি চাই চাই দেখমু? আমি আছি না? শোন, যখন যা কুম আমার কথা মতো চলবি, যদি আমার কথা মতো না চলোস এই বাড়ি থেকে কিন্তু বের করে দেবো, কথা মনে রাখিস। বাড়ি তো তোমার, তুমি তো বার করে দিবা। আচ্ছা আমি কথা না শুনলে কি আমারও বের করে দিবা? এই তুই দাঁড়া আছিস কে? জানেন থেকে তোরে আমি পরে দেখতেছি, যা। হ্যাঁ কি করতেছিল এখন কও? তোমার আর কি কমো, তুমি সিগারেট খাইতেছো না? আচ্ছা খাও তো দেখি, তুমি সিগারেট খাও দেখি তোমার কেমন লাগে। আরে তুমি পাগল নাকি? আমি কি বিড়ি সিগারেট খাই নাকি? আমি তো এখানে ছাদে দাঁড়ায় আছি, বুঝছো তো? হঠাৎ করে জুলেখা এসে বলতেছে কি ভাইজান আপনি তো মন খারাপ করে দাঁড়ায় আছেন, আপনি একটা কাজ করেন, আপনি এখানে দাঁড়ান, আমি আপনার জন্য একটা সিগারেট নিয়ে আসি, আপনি খান, আপনার মনটা ভালো হয়ে যাবো, এই জন্য একটু টান দিলাম আর কি। শোনো সৌরভ, আর একটাও মিথ্যা কথা বলবা না। যা দেখে তো আমি নিজের চোখে দেখলাম, তারপরেও তুমি কিভাবে আমার সামনে মিথ্যা কথা বলতে পারো? ছি, তোমার জন্য আমার বাবার কাছে কতটা ছোট হইতে হইতেছে, প্রতিনিয়ত কথা শুনতে হইতেছে। কেন কেন তুমি এগুলা করতেছো বলো? আমি তোমাকে পই পই করে বলি নাই যে তোমার সবকিছুর পিছনে আমার বাবার মান সম্মান জড়িয়ে আছে? এই তুমি কথায় কথায় আমাকে কি বলো? আমি তোমার বাবার মান সম্মান নষ্ট করতেছি? আমাকে বলো তো আমি তোমার বাবার মান সম্মান কিভাবে নষ্ট করলাম? তুমি কি ক্ষতি করছো তুমি কি এখনো বুঝতে পারতেছো না? আমার বাবার মান সম্মান ধুলাই মিশাইছো, এবং কি তুমি অফিসের টাকা নষ্ট করতেছো, মানুষের কাছে দাঁড় হাওলাত নিয়ে পুরো দেশ ছড়াই ফেলতেছো। কেন আমার বাবার মান সম্মান যাচ্ছে না? প্রতিনিয়ত মানুষ বাসায় এসে বলে আপনার জামা এটা করো ওইটা করে, কেন আমার এগুলো শুনতে হবে? সৌরভ বলো, তুমি কি আমার অবস্থাটা বুঝতেছো না? তুমি এই বাড়ির ঘর জামাই, তুমি মান সম্মান রাখবা, রাইখে চলবা, এটাই তো নিয়ম, তাই না? তুমি যে এগুলা কাজ করতেছো এগুলো কি যায়? এই এই আমি কিন্তু তোমার বাড়িতে জোর করে থাকি না, হ্যাঁ? আমি তোমাকে হাজারবার বলছি চলো আমার বাড়িতে যাব, আমার বাড়িতে মাকে নিয়ে একসাথে আমরা সংসার করব, কিন্তু না, তুমি আমার বাড়িতে যেতে পারবে না, এই বাড়ি ছেড়ে তুমি কোথাও যেতে পারবে না। আচ্ছা তোমার যদি এতই সমস্যা থাকে তাহলে আমাকে বিয়ে কেন করছিলে তুমি? হ্যাঁ, আমি তোমাকে জোর করে রাখছি, কারণ আমি কোটিপতি বাবার কোটিপতি মেয়ে। আমি পারবো না তোমার ওই ভাঙা ঘরে যেয়ে থাকতে। তুমি পারবা আমার বাবার মতো রানী করে রাখতে? পারবা তো না, না? অথচ তোমাকে আমি রাজার মতো করে রেখেছি। কি বললা? আমি এই বাড়িতে রাজার হালে আছি? বাহ, আরে আমি তো রাজার হালে তো দূরের কথা, ওই যে গোলাম চেনো, গোলাম চাকর, আমাকে তো তুমি এই বাড়িতে চাকরের চেয়ে খারাপ অবস্থা রাখছো, গোলাম মানে রাখছো। তুমি যদি মনে করো তুমি আমার গোলাম, তাহলে তাই, তুমি আমার গোলাম। এরপর থেকে আমার মুখে মুখে তর্ক করার সাহসও তুমি করবা না। ম্যানেজার সাহেব, আপনি আবার চেয়ারে বসে আছেন কেন? আর আপনাকে এই চেয়ারে বসার সাহস কে দিল? হ্যাঁ, আজ থেকে এই চেয়ারে আমিই বসবো, কারণ বস আমাকে এই চেয়ারের দায়িত্ব দিয়েছেন। এই আপনার কি মাথা সাথা কি খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আরে এই চেয়ারটা হচ্ছে আমার, আমি যেই চেয়ারে বসি, আমি যেই চেয়ারে বসে অফিস করি, আর সেই চেয়ারে আমার শ্বশুর আপনাকে বসাবে? একদমই সম্ভব না। আপনি সত্যি করে বলুন কেন এই চেয়ারে আপনি বসে আছেন? এইটা আমার থেকে আপনিই ভালো করে জানেন, কারণ আপনি যদি আপনার কাজগুলো ঠিকভাবে সততার সহকারে করতেন তাহলে বস আমাকে এই চেয়ারের দায়িত্বটা দিত না, এখনো আপনি আপনার চেয়ারেই থাকতে পারতেন। শোন, আমারই ভুল হয়েছে, ওদিনকে যদি বাজারের মধ্যে তোকে ধরে ইচ্ছা মতো তুলে দিতাম তাহলে উচিত শিক্ষাটা হইতো। কেন কিছু করিনি জানিস? ওটা একটা পাবলিক প্লেস, ওখানে হয়তো বা তোর মান সম্মান না যেতে পারে, কিন্তু আমার মান সম্মান যাবে। আর আমি তো এখন খুব ভালো করে বুঝে গেছি আমার শ্বশুরের সাথে তুই এত তাল মিলিয়ে কেন চলিস, এত ভালো ব্যবহার কেন করিস। এই অফিসের সমস্ত কিছু তুই আত্মসাৎ করার জন্য তাকে তুই কনভিন্স করছিস, তাই না? শোনেন, আমার না কোনো প্রকার লোভ নাই, ঠিক আছে? আমার যে টাকা স্যালারি আছে এই টাকা দিয়ে আমার সংসার খুব ভালো করেই চলে যায়। দেখ, তোর সাথে এত কথা বলে আমি মাথাটা না আরো খারাপ করতে চাই না, এক্ষুনি আমার চোখের সামনে থেকে যা, আমার রুম থেকে বের হ। না, এটা আমি কোনোভাবেই পারবো না, কারণ বস যেহেতু আমাকে এই চেয়ারে বসিয়েছে, আমি নিজের ইচ্ছায়ও এই চেয়ার থেকে উঠে যেতে পারবো না। আর শুনুন, আপনার যদি কোনো কিছু বলার থাকে তাহলে বসের সাথে গিয়ে কথা বলেন। একদম ঠিক বলেছেন ম্যানেজার সাহেব, আপনাকে আমি যেই দায়িত্ব দিয়েছি, যেই চেয়ারে বসিয়েছি, আপনি সেই চেয়ারেই বসুন এবং সেই দায়িত্ব পালন করুন। তার সাথে আপনার কোনো কথা নেই, যা বলার সেটা আমি বলবো। সৌরভ সাহেব, একটা কথায় আছে, আপনি শুনেছেন কিনা, কুয়ার ব্যাঙ যদি সাগরে পড়ে তখন কিন্তু সেই ব্যাঙটা শুধু লাফালাফি করে, কোনো কুল কিনারা পায় না। ঠিক তেমনি আপনার দশাটা হয়েছে সেই,
আমার এটা কোম্পানি, এই কোম্পানিতে আপনি কি ভেবেছিলেন? আপনার বাড়ি, আপনার ইচ্ছা মতো আপনি অফিসে আসতেন, আপনার ইচ্ছা মতো আপনি অফিস থেকে বেরিয়ে যেতেন, হিসাব নিকাশ সবকিছু আপনার হিসাব মতো চলতো। ভেবেছিলেন যে এটা আপনার শ্বশুরের কোম্পানি, শ্বশুরের অফিস, আপনি তার মেয়ের জামাই। বাহ, মানে আপনার ইচ্ছা মতো আপনি এই কোম্পানিটা চালাতে চেয়েছিলেন। মিস্টার সৌরভ, অনেক কষ্টের বিনিময়ে কিন্তু আমার এই কোম্পানি। আমি চাই না 1 মণ দুধে 1 ফোঁটা চুনা পড়ে সম্পূর্ণ দুধটা নষ্ট হয়ে যাক। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজকের পর থেকে এই চেয়ারে ম্যানেজার সাহেব বসবেন। বাবা, আমি আপনার কথার কিছু বুঝতেছি না। আমার চেয়ারে আপনি আমাকে উঠিয়ে দিয়ে, আমাকে সরিয়ে দিয়ে আপনি ম্যানেজারকে এখানে বসতে বলতেছেন কিসের জন্য? ওই যে বললাম, দায়িত্ব। জানেন সৌরভ সাহেব, দায়িত্ব কিন্তু অনেক বড় একটা জিনিস। এই দায়িত্বর বোঝা সবাই বইতে পারে না। বাবা, আপনি কিন্তু অফিসের সামান্য একটা ম্যানেজারের সামনে আমাকে অপমান করছেন, আর আপনি তার সামনে আমাকে যত উল্টাপাল্টা কথা বলছেন এটা কিন্তু একদম ঠিক না। আর আপনি কিন্তু ভুলে যাচ্ছেন আমি কিন্তু শুধু এই অফিসের একজন স্টাফ না, আমি কিন্তু আপনার মেয়ের জামাই। ওইখানেই তো আমি ভুল করেছি মিস্টার সৌরভ সাহেব, আপনাকে আমার মেয়ের জামাই করে। হ্যাঁ, আমার জীবনে কখনো আমি এত বড় ভুল করিনি, কিন্তু একটা ভুল করেছি, আপনার কাছে আমার মেয়েকে বিয়ে দিয়ে। তা না হলে আপনার জন্য আমার মান সম্মান সব শেষ হয়ে যাচ্ছে। ছি, আমি চেয়েছিলাম আপনাকে নর্দমা থেকে উঠিয়ে সমাজে একটা প্রতিষ্ঠিত করার জন্য। আপনি একজন ব্রিলিয়ান্ট ছাত্র ছিলেন। আমি ভেবেছিলাম যে আপনাকে যদি আমি তৈরি করতে পারি তাহলে আপনি একদিন একটা স্থানে যেতে পারবেন, কিন্তু না, আপনি তা হবার নয়। নাও, আমি যা বলেছি সেটাই সিদ্ধান্ত আমার ফাইনাল। আপনি যান, বাড়িতে আপনি থাকুন, অফিসে আপনার আসার কোনো প্রয়োজন নেই। ম্যানেজার সাহেব, আপনি বসুন বসুন বসুন। জি স্যার। স্যার, একটা নতুন প্রজেক্ট আসছিল। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি একটা কাজ করুন, এই প্রজেক্টটা সব রেডি করে আপনি আমার রুমে চলুন। জি স্যার। কি ব্যাপার, হুম? তুমি ঘুমাওনি? না, ঘুমাসতেছে না। তুমি ঘুমাও। কেন? এখন রাত কটা বাজে? এত রাত পর্যন্ত তুমি কেন জাগরে রইছো? আমার ঘুম আসতেছে কিনা এটা তুমি আমরা প্রশ্ন করতেছো, তাই না? আচ্ছা, আমার ঘুম কিভাবে আসবে বলো তো? আমার যে ঘুম আসবে, আমি যে একটু শান্তিতে ঘুমাবো, তোমার বাবা কি সেই কাজটা করে রাখছে? হ্যাঁ, তোমার বাবা কি করছে? আমারে অফিস থেকে বের করে দিছে। আমাকে কি বলছে, আগামীকালকে থেকে আর অফিসে যেতে হবে না। কেন? আমি কি এমন ক্ষতি করছি তার? শুনো, বাবা তোমাকে অফিসে যাইতে না করছে, হয়তোবা কোনো কারণ আছে। আবারও প্রয়োজন হলে বলবে। এটা নিয়ে তো রাত জেগে টেনশন করার কিছু নেই, ঘুমাও তো। কারণ তো অবশ্যই আছে। কারণটা শুনতে চাও? আরে তোমার বাবা তো আমাকে যদি অপমান করে কথা বলে না, তার অনেক শান্তি লাগে, অনেক ভালো লাগে। রাস্তাঘাটে যদি কোথাও দেখা হয়, সেই আমি যে তার মেয়ের জামাই, সে আমার সাথে একটু সুন্দর মতো কথা বলবে, কখনো সে সেটা করে না। এই যে কিছুদিন আগে অফিসের সব স্টাফদের সামনে সে আমাকে ইনসাল্ট করছে, আর আজকে তো সে কি করলো জানো? অফিসের সব লোকদের সামনে সে আমাকে ডিরেক্টলি বলে দিল, তুমি কালকে থেকে আর অফিসে আসবে না, তোমাকে অফিসে কোনো দরকার নেই। আর আমি না খুব ভালো করে বুঝে গেছি তোমার বাবা কোনোভাবেই চাচ্ছে না আমি এই বাড়িতে থাকি। অর্থাৎ তোমার বাবা চাচ্ছে না যে তোমার সাথে আমার কোনো সম্পর্কই থাকুক। আমার কি মনে হচ্ছে জানো, তোমাকে নিয়ে এই বাড়িতে আমি আর বেশি দিন থাকতে পারবো না, আমাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে। শুনো, যেতে যদি হয় তাহলে তুমি যাও, আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। হ্যাঁ, তুমি যাবা কেন? তোমার কি আর স্বামীর দরকার আছে নাকি? হ্যাঁ, তোমার তো এরকম বিশাল অট্টালিকা, টাকা পয়সা এসব হলেই হবে। স্বামীর সংসার, স্বামীর ভালোবাসা, এসব কোনো কিছু তোমার দরকার নাই। তোমার বাবা আছে, তোমার এই বাড়ি গাড়ি আছে, সবকিছু আছে, এটা নিয়ে তুমি ভালো থাকতে পারবা। আর তোমাকে আমি কতদিন বলছি যে চলো আমাদের বাড়িতে যাই, আমাদের বাড়ির অবস্থান যেমনই থাকুক না কেন, আমরা ওখানে গিয়ে সংসার করি। তাহলে এই যে তোমার বাড়িতে আমি পড়ে আছি, তোমার বাবা যে উল্টাপাল্টা কথাবার্তা বলে, আশেপাশের মানুষ কথাবার্তা বলে, এইসব কোনো কিছু আমাদের শুনতে হবে না, আমরা খুব শান্তিতে সংসার করতে পারবো। কিন্তু না, তুমি যাবে না, তুমি এই বাড়িতে থাকবে। আর এই যে দেখো, তুমি তো আমাকে কখনোই বুঝতে চাও না, তোমার বাবা আমাকে কখনো বোঝে না। একটাবার কি চিন্তা করছো, আমার এত আদরের মা, আমার ভালোবাসার মা, সেই মার সাথে পর্যন্ত সম্পর্ক, যোগাযোগ সবকিছু নষ্ট করছি শুধুমাত্র তোমার সাথে যেন সম্পর্কটা ভালো থাকে, এই বাড়িতে যেন আমি শান্তিতে থাকতে পারি। ও, এখন মায়ের কথা খুব মনে পড়ছে না? খুব দর্দ হচ্ছে? এতই যদি দর্দ হয় তাহলে যাও না চলে, যা দেখো না কতটা ভালো থাকতে পারো ওই ভিখারির বাচ্চার কাছে। চুপ, একটা কথা বলবো না। এই, কারে কি বলতেছো? হ্যাঁ, কারে ভিখারির বাচ্চা বলতেছো? আর কারে ভিখারি বলতেছো? যাকে তুমি ভিখারি বলতেছো না, সে আমার মা। আরে সে আমাকে জন্ম দিছে, তাকে আমি অনেক ভালোবাসি। এই শুধুমাত্র তোমার জন্য
তোমার সাথে একটু শান্তিতে থাকার জন্য, শান্তিতে সংসার করার জন্য আমার মার সাথে আমি সম্পর্ক নষ্ট করে এই বাড়িতে পড়ে আসি। আজকে তুমি আমাকে কি বলো, ভিখারির বাচ্চা আমি না? শোনো, একটা ফালতু কথা বলবা না। তুমি আমাকে অনেকদিন অনেক কথা বলছো, আমি সবকিছু সহ্য করছি, কিন্তু আমার মাকে নিয়ে কোনো একটা কথা তুমি বলবা না। ভিখারির বাচ্চাকে ভিখারি বলবো না তাহলে কি বলবো? শুনো, এত রাতে তোমার সাথে ঝগড়া করার মন মানসিকতা আমার নাই। ঘুমিয়ে পড়ো। শোনো, আমার একদমই ঘুম আসতেছে না। তোমার যদি এত ঘুম আসে না, তুমি ঘুমাই পড়ো, আর একবার আমাকে ঘুমানোর কথা বলবা না। ঠিক আছে, আমি ঘুমাইলাম। তোমার যদি ভালো লাগে ঘুমায়ও, নাই তো নাই। ধ্যাৎ। আম্মা, আপনি এখানে দাঁড়িয়ে কান্নাকাটি করতেছেন কেন? কি গো মা, এত রাতে তুমি এখানে কান্নাকাটি করতেছো কেন? এত রাইত হয়েছে, তারপর আপনি দাঁড়ায় দাঁড়াইয়া কান্নাকাটি করতেছেন। কি হয়েছে একটু খুলে বলেন তো। আপনার কি কোনো কারণে মন খারাপ মা? না না, কিছু হয় না, ঘুম আসতেছে না তো এই জন্যে। তাছাড়া ছেলের কথা খুব মনে পড়তেছে। ও বুঝতে পারছি, আপনি মনে হয় ভাইজানের কথা ভাবতেছেন। আর যে ভাইজান আপনার দূর দূর করে বাসা থেকে বাইর করে দিছে, সেই ভাইজানের কথা ভাইবা আপনি এরকম কান্নাকাটি করতেছেন, এটা ঠিক না মা। আর ভাইজান তো আপনার কথা ভাবে না, তাহলে আপনি কেন ভাইজানের কথা ভাবেন? বাবা রে, আমি জানি আমার ছেলে আমারে সহ্য করতে পারে না, আমার কোনো খোঁজ খবর নেয় না, কিন্তু আমি কি করুম কও? আমি তো মা, আমি তো আর ওরে না ভাববা না চিন্তা করে থাকতে পারি না। খাইতে গেলে ওর মুখটা চোখের সামনে ভাইসা ওঠে, ঘুমাইতে গেলে ওর মুখটা আমার চোখের সামনে ভাইসা ওঠে। ওরে না দেখে যে আমি থাকতে পারি না। মা, তুমি তোমার ছেলের জন্য চিন্তা করতে করতে সারা রাত ভোর কান্না করতেছো, আর তোমার ছেলে কি করতেছে? তোমার কথা একবার ভাবতেছে? তোমার কথা মনে আছে? সে ঠিকই মরিয়া সংসার করতেছে। মারে চুপ কর, এই কথা কইস না। ও আমার কথা ভাবুক আর না ভাবুক, আমি তো মা, আমি তোর কথা না ভাববা থাকতে পারি না। এমনি অন্তরের মধ্যে জায়গা ওঠে আমার সন্তানের জন্য, কত চিন্তা হয়। এইটা তুই বুঝবি না, তুমি বুঝবা না বাবা। মায়ের মনের যে কি যন্ত্রণা, এটা শুধু একটা মাই জানে। মা, এখন তো অনেক রাত হয়ে গেছে, কালকে দিনের বেলা না হয় ভাইজানের খোঁজ নিলাম গিয়া, এখন আপনি গিয়া রাতে ঘুমান। হ বাজার, তুমি আমার পোলার খবরটা একটু আইনা দাও, কিন্তু শোনো, ওর কাছে যাই না। ও কিন্তু মানুষ না, ও মানুষ হইয়া গেছে। দূর থেকে এক নজর দেখে আমার পোলার একটু খবর আমার আইনা দাও। মা, ভাইজান তোমার এত অপমান করলো, এত কষ্ট দিল, এরপরও তুমি ভাইজানের জন্য এরকম পাগল হয়েছো কেন কত আমারে? কি করুম রে মা, আমি যে মা, মারা নাকি বেহায়া হয় সন্তানের জন্য। আমি সেই বেহায়া, আমার সন্তান আমার যতই অপমান করো, আমার মন থেকে ওরে মুছতে পারি না রে মা, মুছতে পারি না। এই তুমি একটা কাজ করো না, মারে ঘরে দিয়ে আসো, মায়ে গিয়া ঘুমাও। আচ্ছা শোনো না, তুমি আজকে মায়ের রুমে ঘুমাও, মা বরঞ্চ আমার রুমে ঘুমাক। ঠিক আছে মা, আপনি শান্তি তো ঘুমা। আসো তো মা। কি ব্যাপার, বসে আছো কেন এভাবে? বসে থাকবো না তো কি করবো? আমার হাতে কি কোনো কাজ আছে যে আমি বসে বসে সেটা করবো? ও, তাও তো কথা, তোমার তো আবার কোনো কাজ নেই, তাহলে আমার সাথে সংসারে কাজ করতে আসো। দেখো, তোমাকে বিয়ে করার পর থেকে এই বাড়িতে কিন্তু আমি কম অপমানিত হচ্ছে না। কিছু হলে তুমি কি বলো, আমি ঘর জামাই থাকি। আরে তুমি যদি সত্যিকার আমাকে ভালোই বাসতে, আমার প্রতি যদি তোমার ভালোবাসায় থাকতো, কথায় কথা তুমি এই খোটার আমাকে দিতে পারতে না। আর এখন অফিস থেকে তোমার বাবা আমাকে বের করে দিচ্ছে, তাও কি সমস্ত লোকের সামনে। কম অপমান তো আমাকে করে নেয়। আর এখন বাড়িতে বসে আছি, একটু শান্তিতে বসে থাকবো, তাও না। কি করতে হবে? তোমার সাথে ঘরের কাজ করতে হবে, তাই না? হ্যাঁ করতে হবে, বাবা তোমাকে অফিস থেকে বের করে দিছে, আমি তো তোমাকে বাড়ি থেকে বের করে দেইনি। এই মুখ সামলায় কথা বলো। মানে তোমার বাড়িতে থাকি বলে তুমি যখন তখন যাইছে বলবে? এখন কি বললাম, মানে বাড়ি থেকে আমাকে বের করে দিবা? আমার ভাবতে অবাক লাগতেছে। আরে তোমার এতটা অধপতন হবে আমি কোনোদিন চিন্তাও করিনি। আরে আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করছিলাম, আর তোমাকে ভালোবেসে বিয়ে করে আমার পরিবার, বাবা মা সবকিছু ত্যাগ করে এই বাড়িতে আমি চলে আসলাম পার্মানেন্টলি। আমি এই বাড়িতে এসে সারাটা জীবন তোমাকে নিয়ে সুখে সংসার করব, সবকিছু মিলিয়ে আমরা ভালো থাকবো, সুখে থাকবো, এই স্বপ্ন নিয়ে এখানে আসছিলাম। আর আজকে তুমি আমাকে কি বলতেছো?
তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিবে? কেন একটাবারও কি ভাবলে না যাকে তুমি বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলছো সে তোমার স্বামী? আর স্বামীর সাথে কিভাবে কথা বলতে হয়, স্বামীকে কত টাকা সম্মান করতে হয়, এটুকু জ্ঞান বুদ্ধি তোমার ভিতর থেকে চলে গেছে? যে তোমার বাবা, যে কিনা আমাকে এতটা পছন্দ করে তোমার সাথে আমার বিয়ে দিছে, আর সেই তোমার বাবা আমাকে অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে মানুষজনের সামনে বের করে দিছে। আর তুমি তো তার মেয়ে, তুমি কেন পারবে না? আজকে তো তুমি ভুলে গেছো যে আমি তোমার স্বামী নাকি এই বাড়ির একটা চাকর। আচ্ছা, তুমি একবার ভেবে দেখো তো তোমার সাথে আমার কোন দিক দিয়ে যায়? তুমি একটা ছোট লোক, একটা ফকিন্নি ছিলে, সেখান থেকে তুলে এনে আমার বাবা তোমার সাথে বিয়ে দিয়েছে। এটাই তোমার না সাত কপালের ভাগ্য। আমার যোগ্যতা নাই? আজকে এতটা দিন পরে, এতটা বছর পরে তুমি আমাকে বলতেছো আমার যোগ্যতা নাই? কই, যেদিন তুমি আমাকে ভালোবাসার কথা বলেছিলে, যেদিন তুমি আমাকে বিয়ের কথা বলেছিলে, যেদিন তোমার কথা মতো আমার মা বাবা পরিবার সবাইকে ত্যাগ করে বাড়িতে চলে আসলাম, সেদিন তো তুমি একটা বড় চিন্তা করলে না আমার যোগ্যতা আছে কিনা? সেদিন তো তোমার কাছে আমি ছিলাম পৃথিবীর সব থেকে সুপুরুষ। আজকে আজকে আমার এই দুঃসময় তুমি আমাকে বলতেছো আমি কোনো যোগ্যতা অর্জন করতে পারিনি? আমার যোগ্যতা নেই, তাই না? আরে শোনো, তোমাকে যে ভালোবেসে বিয়ে করেছিলাম না, এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আর আমি আমার ভুলটাকে শুধরাতে চাই। আর একটা কথা শুনো, তুমি যদি বেশি বাড়াবাড়ি করো না, তাহলে এই বাড়ি থেকে তোমাকে চলে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি চলে যাব। আমি তো চলে যাবই। কারণ কি জানো, এই তোমার মতো একটা নোংরা মন মানসিকতা মানুষের সাথে একই ছাদের নিচে সংসার করা কোনোভাবেই সম্ভব না। আরে তুমি কি ভুলে গেছো, এই তোমার জন্য আমার মা আমার বাড়ির সামনে আসছিল, দুই হাত পেতে আমাকে একটু বুকে জড়ায় নেওয়ার জন্য কাকুতি মিনতি করছিল। শুধু একটিবার আমার মুখ থেকে মা ডাক শোনার জন্য ছটফট করে বাড়িতে আসছিল। তোমার দিকে তাকাই না, শুধু তোমার সাথে যেন সংসারটা সুখে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি, আমার মাকে আমি কুকুরের মতো বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলাম। আরে তুমি তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছো, এটা তোমার ব্যাপার। তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করবে না খারাপ ব্যবহার করবে, এটা একান্তই তোমার ব্যাপার। আর তুমি আমাকে ভালোবাসো, সেই জায়গা থেকে তুমি তোমার বউর মন কিভাবে রক্ষা করবে, এটা তো একান্তই তোমার দায়িত্ব, তাই না? ঠিক বলেছিস মা। চিস্তি চৌধুরীর বাড়ির ভিতরের শব্দ দেয়ালের বাইরে কোনোদিনও যায়নি, কিন্তু আজ আমি বাহির থেকে তোদের শব্দ শুনেছি। এই ছোট লোকের বাচ্চাকে আমার বাড়ি থেকে বের করে দিতেই হবে। থাক, কষ্ট করে আপনাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে না। আজকে আমি ভালো মতো বুঝতে পেরেছি, আজকে আমি হারে হারে টের পাচ্ছি। আমি জীবনে যতগুলো সিদ্ধান্ত নিয়েছিলাম, আপনাদের কথা শুনে যতগুলো সিদ্ধান্ত নিয়েছিলাম, আমার সবগুলো সিদ্ধান্তই বলছিল। আমি আজকে চলে যাচ্ছি, আমার দু চোখ যেতে গেছে, আমি আজকে চলে যাব। কোনোদিন আপনাদের সামনে আমি আসবো না, কোনোদিন আসবো না। হ্যাঁ হ্যাঁ, তুই যাবি। তোকে উচিত ছিল আরো আগে এই বাড়ি থেকে ঘাট ধরে বের করে দেওয়া। এই কি ভেবেছিস, হ্যাঁ? তোর মতো ছোট লোকের কাছে আমার মেয়েকে তুলে দেব? আরে আমার মেয়ে, একমাত্র মেয়ে রিয়া চৌধুরী, ও আমার কাছে যখন যা চেয়েছে আমি তখন তাই দিয়েছি। ইচ্ছে করলে আকাশের 4টা পর্যন্ত আমার মেয়েকে আমি এনে দিতে পারি। আমার মেয়ে তোর জন্য পাগল হয়ে গিয়েছিল, তোকে ভালোবেসেছিল, যার জন্য আমি আর কোনো কিছু চিন্তা ভাবনা না করে তোর মতো ছোট লোকের কাছে আমার মেয়েকে বিয়ে দিয়েছি। কিন্তু আসলে কি বলবো, ছোট লোকই থাকে। নজর তোর নিচে কখনো উপরে উঠবে না। তোকে সংশোধন করার জন্য আমি বহুত চেষ্টা করেছি, কিন্তু না, তোর মন এতই নোংরা যে বাজারের একটা মাছওয়ালার কাছ থেকে তুই টাকা নিয়েছিস, সবজিওয়ালার কাছ থেকে টাকা নিয়েছিস, আমার নাম ভাঙিয়ে তুই চলেছিস। শেষ পর্যন্ত আমি তোকে কোম্পানিতে ঠকিয়েছিলাম, সেই কোম্পানিটাও তুই নোংরা করে ফেলেছিস। তুই ভেবেছিস ওটা তোর শ্বশুর বাড়ি। বাহ, চমৎকার। আজকে যেটা হলো না, এটার জন্য আপনারা দায়ী না। আরে আপনাদের কোনো দোষ নাই, এটার জন্য দায়ী শুধুমাত্র আমি। কেন জানেন? আমার মা, আরে আমাকে শুধুমাত্র একটা নজর দেখার জন্য, একটাবার আমার মুখ থেকে মা ডাক শোনার জন্য এই বাড়ির সামনে আসছিল। সেরকম হাত পেতে আমার সামনে ভিক্ষুকের মতো বলছিল যে বাবা আমাকে একটাবার মা বলে ডাক, একটাবার শুধু তোর বাড়িতে আমাকে ঢুকতে দে। কিন্তু আমি দেইনি, আপনার এই মেয়ের জন্য আমি দেইনি। আস্তে কথা বলো, বেশি বাড়াবাড়ি করলে তোমাকে এই বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হব। ঠিক বলেছিস মা, এই ছোট লোকের বাচ্চাকে ঘাড় ধরে বের করে দেওয়াই উচিত। বেরা ছোট লোকের বাচ্চা, বেরা বেরা। রাবিশ, অনেকদিন পর আমার বাড়ি থেকে একটা জঞ্জাট আমি বিদায় করতে পারলাম।
অনেক সুন্দর জায়গা। ওইখানে একটা ভালো দেখে একটা বাড়ি তৈরি করে দেবো, আর ভালোভাবে থাকতে পারো। ঠিক আছে বাবা, পছন্দ ছিল জায়গাটা? হ্যাঁ পছন্দ। দাঁড়াও দাঁড়াও, মা সৌরভ, যাস না বাবা, দাঁড়া দাঁড়া, সৌরভ যাস না বাবা, আমার কথা শোন সৌরভ, দাঁড়া বাবা দাঁড়া, সৌরভ দাঁড়া। কিলো তুই আমার নাসিনের বান করে দৌড়ায় যাইতেছ কেন রে বাজার? মা, আসলে তোমার সামনে দাঁড়ায় কথা করার মতো কোনো বুক আমার নাই, এই জন্য আমি চলে যেতেছিলাম। এইটা তুই কি কইতাছস বাজার? কেন রে তোর এই অবস্থা কেন? মা, সবই আমার পাপের ফল। তোমার আমি কষ্ট দিছি না, তোমার আমি অপমান করছি না, তোমার আমার বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিছি না, সেটার ফল আল্লাহ আমার দিছে। যা করে আপন মনে করে তোমার আমি বাড়ি থেকে বাইর করে দিছি, যা করে আপন মনে করে তোমার আমি অপমান করছি, তোমার মনে কষ্ট দিছি, তারাও আমারে একইভাবে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিছে। আজকে আমি রাস্তা রাস্তায় ঘুরতেছি মা, মানুষের কাছে হাত পাইতা পাইতা কিছু খাই নালে না খেয়ে থাকি, সারাদিন কিছু খাই নাই মা। একটু আগে একটা লোক গেল, আরে হাতে পায়ে ধরে এই রুটিটা লইয়ে আমি খাইতেছি মা, আর এই মুহূর্তে তোমার লাগে আমার দেখা হয়ে গেল। তুমি কও মা, আমি কোন মুখে তোমার সামনে দাঁড়ায় কথা কব মা? তাইলে তুই মানুষের থেকে ছায়া খাইতেছ, তুই আমাকে কাছে কেন যাস নাই বাজার? তুই কি আমার বাড়ি চিনস না? আমারে চিনস না? চিনি মা, তোমার বাড়ির রাস্তাও চিনি, তোমার আমি কোনোদিন ভুলি নাই মা। কিন্তু কি জানো, যেদিন তুমি আমার বাড়িতে আইছিলা, আমার কাছে আইছিলাম, সেদিন আমি আমার নিজের ভুলে গেছিলাম, আমার নিজের মনুষ্যত্ব ভুলে গেছিলাম। যখন ওই কথাগুলো আমার মনে পড়লো, তোমার এই বাড়ির সামনে থেকে আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছি, তখন আর আমার লজ্জায় আমি আর তোমার কাছে যাইতে পারি নাই মা। আমি অনেক কষ্ট করে আমার দিন বার করতেছি মা, তুমি মাফ করে দাও মা, তোমার অভিশাপ লাগে গেছে আমার উপরে মা। না, আমি তোরে কোনো অভিশাপ দেই নাই বাজার, আসলে ওরা তোর সাথে ছলনা করছে, তুই বুঝতে পারিস নাই, তোর কোনো অভিশাপ লাগে নাই। আরে তুই আমার ঘরের দরজা থেকে বাইর করে দিছিস, ঠিক আছে, আমি অভিমান করে কইছি আমার কোনো ছেলে নাই। তুই জানিস বাজার, আমি সিঁড়িতে যখন নামি তখন আমি আল্লাহর কাছে কইছি, আল্লাহ আসলে ও আমার ছেলে, তুমি ওরে কোনো কষ্ট দিও না। আমি তোর জন্য দোয়া করছি, এটা তোর কোনো অভিশাপ না। ভাইজান, তুমি জানো মা তোমার লাগা কত রাত ধরে কান্নাকাটি করতো, ঠিক মতো খাওয়া দাওয়া করতো না, সব সময় শুধু তোমার কথাই কইতো, তুমি কি করতেছো, কই আসো, কেমন আছো, ঠিক মতো খাইতেছো কিনা, সব সময় শুধু তোমার কথাই কইতো, ছেলে ছেলে কইরা আমার জানটা দিয়ে দিত। আর তুমি কেমনে পারলা ভাইজান মারে ছেড়ে এতদিন থাকতে? তুমি তো একটা খোঁজ নিতা, তুমি তো বাড়িতে আইতে পারতা, আমগো কথা কি তোমার একটু মনে পড়ে নাই? ভাইজান, মা কিন্তু আপনার অনেক ভালোবাসেন, কিন্তু আপনি কি করলেন, মানে দূর দূর করে তাড়াই দিলেন, কাজটা কিন্তু মোটেই ঠিক করলেন না ভাইজান। তুমিও ঠিক কইছো, আমি আমার মায়ের যে কষ্টটা দিছি, মায়ের মনের ভিতরে আমি যে আঘাতটা করছি, তা আমি এখন হারে হারে টের পাইতেছি। আল্লাহ আমার এখন সেই শিক্ষাটা হারে হারে দিতেছে। বাজার কান্দিস না তো, শোন আমাকে এখন আর এত কষ্ট নাই। এই যে তোর বোন জামাই, ওই পুলার কাছে তোর বোনের বিয়া দিছি, মাশাল্লাহ আমার মাইয়া সুখেই আছে, ছেলেটা খুবই ভালো, আমাকে ভরণ পোষণ খাওয়া দাওয়া সবকিছু তোর বোন জামাই করে, তোর মতো একদম নিজের পুলার মতো আমারে ভালোবাসে। ভাই, এখন থেকে আপনারা রাস্তায় থাকতে হইব না, রাস্তায় এরকম বসেও থাকতে হবে না, আমাদের সাথে চলেন, আমরা সবাই মিলেমিশে একসাথে ভালোভাবে থাকবো। হ ভাইজান, ও ঠিক কথাই কইছে, তুমি চলো আমগো লগে। বাজার না করিস না, চল চলো ভাইজান। চলেন ভাইজান, চলো।